অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা একটি ছোট গল্প নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ। তাহলে শুরু করা যাক। জানালার কাছে কে একজন চেঁচাচ্ছে, শিলপাটা ধার করাইবেন, শিলপাটা ধার। লোকটার গলার স্বর খুব মিষ্টি, মনে হচ্ছে গান গাচ্ছে। কেমন টেনে টেনে বলছে, শিলপাটা ধার। নুহাশের বিছানা জানালার পাশে। সে ৭ ভূতের কাণ্ড নামের একটা বই পড়ছিল। বই ফেলে জানালার শিক ধরে দাঁড়ালো, উঁচু গলায় ডাকল, এই এই। লোকটা অবাক হয়ে তাকালো। রোগা একজন মানুষ, পরনে সবুজ রঙের লুঙ্গি, গায়ে ময়লা গেঞ্জি, হাতে ছোট্ট একটা পুঁটলি। লোকটা বিস্মিত হয়ে বলল, শিলপাটা ধার করাইবেন? নুহাশ বলল, হ্যাঁ করাবো, আপনি আসুন, কাছে আসুন। লোকটা কাছে আসছে না। মনে হয় নুহাশকে ঠিক বিশ্বাস করতে পারছে না। নুহাশের বয়স মাত্র ৯। হলিক্রস স্কুলে ক্লাস 4-এ পড়ে। আজ তাদের স্কুল খোলা। সে স্কুলে যায়নি, গতকালও যায়নি, তার আগের দিনও না, কারণ নুহাশের শরীর ভালো না। গত 2 দিন জ্বর ছিল, আজ অবশ্যই জ্বর নেই। নুহাশ বলল, কাছে আসছেন না কেন? কাছে আসুন। লোকটা এগিয়ে এলো, অবিশ্বাসের ভঙ্গিতে বলল, শিলপাটা ধার করাইবেন? নুহাশের খুব মজা লাগছে। লোকটা তার সঙ্গে কেমন আপনি আপনি করে কথা বলছে। কেউ তাকে আপনি বলে না, ক্লাস 1 ক্লাস 2-র মেয়েগুলোও না। কিন্তু ওদের তো আপনি বলা উচিত, সে বয়সে তাদের চেয়ে বড়। শিলপাটা ধার করাইবেন? হ্যাঁ করাবো। 10 টাকা লাগবো। 10 টাকাই দেব, আমার কাছে টাকা আছে। লোকটা মনে হলো তার কথা বিশ্বাস করছে না, কেমন করে যেন তাকাচ্ছে। ছোটদের কোনো কাজে বিরক্ত হলে বড়রা যেরকম করে তাকায়, সেরকম করে তাকাচ্ছে। সে বোধহয় ভাবছে এই মেয়েটির টাকা নেই, সে মিথ্যা কথা বলছে। নুহাশের টাকা কিন্তু আছে, জমানো টাকা, হরলিক্সের কাচের বয়ামে ভরা। প্রথমে সে টাকাগুলো রেখেছিল তার ছোট্ট কাঠের বাক্সটায়। ছোট চাচা বললেন, ও কি নুহাশ, টাকাকে ওইভাবে রাখে? টাকা রাখতে হয় এমনভাবে যেন সবাই দেখতে পায়। টাকা দেখতেও আনন্দ আছে, কাচের বয়ামে ভরে রাখো। টাকা দেখলে আনন্দ হয় কেন চাচা? টাকা হচ্ছে ফুলের মতো, কিংবা কে জানে, হয়তো ফুলের চেয়েও সুন্দর। এখন বুঝবি না, বড় হয়ে বুঝবি। ছোট চাচা কথাবার্তায় এরকম। কিছু বলেই দীর্ঘশ্বাস ফেলে বলবে, সার গর্ভ বাণী দিলাম, এই বাণীর মর্ম এখন বুঝবি না, বড় হয়ে বুঝবি। নুহাশ বড় হবার জন্য অপেক্ষা করছে। বড় হতে আর কতদিন লাগবে কে জানে। এসএসসি পাশ করার পর কি বড় হয়? ছোট চাচাকে জিজ্ঞেস করেছিল। চাচা বললেন, কত বছর বয়সে বড় হয় এটা বলা মুশকিল, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। কেউ কেউ 10 বছরেই বড় হয়ে যায়, আবার কেউ কেউ আছে 90 বছরেও হয় না। বয়স যত বাড়ে বুদ্ধি শুদ্ধি তত কমে। ছোট চাচার কথার কোনো আগা মাথা নেই। নুহাশের বাবার ধারণা, তার ভাইয়ের মাথার ব্রেইন বলতে কোনো পদার্থ নেই। মাথাটা সাবানের ফেনা দিয়ে ভর্তি, তাও গায়ে মাখা সাবানের ফেনা না, কাপড় ধোয়া সাবানের ফেনা। কে জানে, হতেও পারে। বাবা তো আর মিথ্যে কথা বলবেন না, জেনে শুনেই বলেছেন। তাছাড়া বাবা হলেন টিচার, টিচাররা মিথ্যা কথা বলতে পারে না, নিয়ম নেই। লোকটা সরু চোখে তাকিয়ে আছে। এবার সে নিঃশ্বাস ফেলে চলে যেতে ধরল। নুহাশ বলল, ও কি, চলে যাচ্ছেন কেন? আপনাকে তো বলেছি আমার কাছে 10 টাকা আছে, হরলিক্সের কৌটায় ভরা আছে। দাঁড়ান, এনে দিচ্ছি। চকচকে নোট নেবেন না ময়লা নোট নেবেন? আমার কাছে 2টো 10 টাকার নোট আছে, একটা চকচকে, একটা ময়লা। লোকটা জবাব দিল না।
নুহাশ হরলিক্সের কৌটো খুলে চকচকে নোটটাই বের করল। চকচকে নোট পেলে সবাই খুশি হয়, লোকটাও খুশি হবে। লোকটা খুশি হয়ে হেসে ফেলবে। ছোট চাচা বলেছেন, শোন নুহাশ, তুই যদি সারাদিনে ৩ জন মানুষকে হাসাতে পারিস তাহলে ধরে নিতে হবে তুই অসাধারণ একজন মানুষ। মাত্র ৩ জনকে হাসাতে পারলেই হবে? হ্যাঁ, মাত্র ৩ জন, কিংবা একজনকেই ৩ বার। সময়সীমা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। ৩ জনকে হাসানো তো খুব সহজ চাচা। মোটেই সহজ না, ভয়ঙ্কর কঠিন কাজ। গল্প বলে হাসানো নয়, তুই এমন কোনো কাজ করবি যা দেখে লোকটা খুশি হয়ে হাসবে। যত সহজ ভাবছিস তত সহজ না, কঠিন কর্ম। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সারা জীবনেও একজনকে খুশি করতে পারেনি। কাজটা যে কঠিন নুহাশ তা এখন জানে। যেমন আজ সে এখন পর্যন্ত কাউকে হাসাতে পারেনি। সকাল 11টা বাজে, দিনের অর্ধেক তো চলেই গেল। নুহাশ জানালা দিয়ে চকচকে নোটটা বের করে রেখেছে, কিন্তু লোকটা হাসছে না। নুহাশ বলল, নিন, নিচ্ছেন না কেন? ধার করাইবেন? অবশ্যই করাবো। লোকটা হাত বাড়িয়ে টাকা নিল। নুহাশ বলল, খুব ভালো করে ধার করাবেন। অবশ্যই ভালো করে ধার দিমু আম্মা, অবশ্যই দিমু। শিলপাটা ধার ব্যাপারটা কি নুহাশ জানে না। ছুরি কাছে ধার দেওয়া হয় তা সে জানে। সে দেখেছেও, চাকতির মতো একটা জিনিস আছে, রিকশা যেভাবে প্যাডেল করা হয় সেভাবে প্যাডেল করে জিনিসটা ঘোরানো হয়। বটি, ছুরি, কাঁচি চাকতির কাছে ধরলেই আগুনের ফুলকি বের হয়। এর নাম ধার দেয়া। শিলপাটা ধার দিতে কখনো নুহাশ দেখেনি, আজ হয়তো দেখা যাবে। নুহাশ বলল, ধার দেবার যন্ত্রপাতি কোথায়? আছে, যন্ত্রপাতি আছে, এই ব্যাগের মধ্যেই আছে। বের করুন তো একটু দেখি। লোকটা কিছু বের করতে পারল না। তার আগেই নুহাশের কাজের মেয়ে যমুনার মা ঘরে ঢুকে আকাশ ফাটিয়ে চিৎকার দিল, আফা! নুহাশ বলল, চিৎকার করছো কেন? আপনার আম্মা নিষেধ করছে, জানালা দিয়ে কারোর সাথে কথা বলুন যাইব না, নিষেধ করছে না? বলেন, করে নাই? আমি তো অকারণে কথা বলছি না, কাজের কথা বলছি। আপনার আবার কিসের কাজ? ওই লোকটা খুব ভালো শিলপাটা ধার করতে পারে, ব্যাগের মধ্যে তার সব যন্ত্রপাতি আছে, সে আমাদের শিলপাটা ধার করাবে। মোনার মা লোকটার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, যান কইলাম, যান। এইবারে শিলপাটার কোনো কারবার নাই, মশলা গুঁড়া হয় মেশিনে, যান কইলাম। লোকটা বিব্রত ভঙ্গিতে বলল, খুকি আম্মা আমারে 10টা টাকা দিছেন। মোনার মা হতভম্ব গলায় বলল, ও আল্লাহ, এর মধ্যে টাকাও দিয়া দিছে? দেন, ফেরত দেন, টাকা ফেরত দেন কইলাম। বাচ্চা মানুষ পায়া টাকা নিউন, সি সি। লোকটা মুখ করুণ করে 10 টাকার নোটটা এগিয়ে দিল। নুহাশ বলল, না, টাকা ফেরত দিতে হবে না। মোনার মা বলল, এইটা কোনো কথা আফা? 1 টাকা 2 টাকা হইলে একটা বিষয় ছিল, 10 টাকা, 10 টাকা কি সহজ জিনিস? 10 টাকা রোজগার করতে হইলে শরীরের রক্ত পানি হয়ে যায়। নুহাশ বলল, আমি বললাম টাকা ফেরত দিতে হবে না। সে জানালা দিয়ে গলা বের করে বলল, এই যে শুনুন, আপনি এখন চলে যান, আরেকদিন আসবেন, তখন আমরা শিলপাটা ধার করাবো, আমি পাশে বসে দেখব। জি আইসা আম্মা। কাজটা কি খুব কঠিন? কঠিন না, আবার ধরেন সহজও না, নিয়ম কানুন আছে। আমি কি শিখতে পারবো? অবশ্যই শিখতে পারবেন, তবে আম্মা এইসব ছোট কাজ আপনি কেন শিখবেন? আপনি শিখবেন বড় বড় কাজ, ভালো কাজ, কিন্তু আমি আপনারে শিখায় দিব। কাজটা শেখা হয়ে গেলে আমিও মানুষের শিলপাটা ধার করে বেড়াবো। লোকটা হেসে ফেলল, বোঝাই যাচ্ছে সে খুশি হয়ে হাসছে।
মুনার মা কঠিন গলায় বলল, জানালার সামনে খাড়াইয়া হাইসেন না, জান কইলাম, না যাইলে অসুবিধা আছে। মুনার মা খট করে জানালা বন্ধ করে দিল। নুহাস ক্ষীণ গলায় বলল, জানালা বন্ধ করছেন কেন বুয়া? আম্মা জানালা বন্ধ করে রাখতে বলছে। আম্মা আপনারে বলছে শুইয়া বিশ্রাম করতে। দুধ আনতেছি, খান, খাইয়া শুইয়া থাকেন। দুধ খাবো না। এই কথা মুখে ওয়াইনেন না আফা। দুধ আনতেছি, এক টান দিয়া দুধ শেষ করন লাগবো। মুনার মা শুধু দুধ আনলো না, একটা পিরিচে কয়েক টুকরা পেঁপেও নিয়ে এলো। নুহাসের ধারণা পৃথিবীতে সবচেয়ে খারাপ খাবারের মধ্যে 1 নম্বর হচ্ছে দুধ, 2 নম্বর হলো পেঁপে, 3 নম্বরে অনেকগুলো আছে করলা ভাজি, শাকসবজি। অথচ এগুলো নাকি বেশি বেশি করে খেতে হবে। এগুলোর মধ্যে নাকি সবচেয়ে বেশি ভিটামিন। খারাপ খারাপ জিনিসগুলোর মধ্যে ভিটামিন থাকে, আর ভালো ভালো জিনিসগুলোর মধ্যে কেন থাকে না? এরকম পচা নিয়ম কেন? আইসক্রিমের ভেতর যদি সবগুলো ভিটামিন থাকতো তাহলে কত ভালো হতো। সকালে, বিকালে আর রাতে 3 বাটি আইসক্রিম খেয়ে ফেললো, ঝামেলা শেষ। নুহাস এক টুকরো পেঁপে মুখে দিল। মনে হচ্ছে বমি হয়ে যাবে। সে দুধের গ্লাসে ছোট্ট করে চুমুক দিল। আজকের দুধটা অন্য দিনের চেয়েও খারাপ, সব ভাসছে। আজ মনে হচ্ছে বমি হয়েই যাবে। পেটের মধ্যে কেমন যেন করছে। ইস, সে যদি তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারত। বড়দের এসব খেতে হয় না, বড়রা তাদের ইচ্ছে মতো খাবার খেতে পারে। বুয়া, কি? তুমি ওগুলো রেখে যাও, আমি পরে খাবো। না, আপনি আমার সামনে বইসা খাবেন। মানুষে খাওন পায় না, খিদা পেটে পথে পথে ঘুরে, আর আপনি? জানালাটা খুলে দাও বুয়া। না, আম্মা বইলা দিছে জানালা বন্ধ থাকবো। জানালা কি মানুষ বন্ধ করে রাখার জন্য বানায়? মানুষ জানালা বানায় খুলে রাখার জন্য। টিভিতে খবরের সময় ওরা গান গায়, সব কটা জানালা খুলে দাও না। আফা, দুধটা শেষ করেন তো, আপনি খালি ঝামেলা করেন। বুয়া, আমার বমি আসছে। আসলে আসবো, আপনার লম্বা একটা টান দেন। নুহাস দুধের গ্লাসে লম্বা টান দিল এবং প্রায় সঙ্গে সঙ্গে বমি করে মেঝে ভাসিয়ে ফেলল। সে লজ্জিত গলায় বলল, তোমাকে বলেছিলাম না বুয়া আমার বমি হবে? এখন দেখলে তো ঘর কেমন নষ্ট হলো। তোমারই তো কষ্ট হবে, পরিষ্কার করতে হবে। দুপুরে নুহাস কিছু খেলো না, কারণ দুপুরে তার জ্বর এলো, বেশ ভালো জ্বর। থার্মোমিটার দিলে 102 কিংবা 3 হবে। বুয়া থার্মোমিটার দেখতে জানে না, নুহাসও জানে না, কিন্তু সে বুঝতে পারছে তার জ্বর অনেক বেশি। যখন জ্বর অনেক বেশি হয় তখন তার শরীর হালকা হয়ে যায়, কিন্তু মাথা হয়ে যায় ভারী। মনে হয় মাথাটা বিছানায় পড়ে আছে আর শরীরটা আকাশে উঠে যাচ্ছে। মুনার মা শুকনা গলায় বলল, মাথায় ফানি দিমু আফা? না, একটু দেই, শরীর বেশি গরম ঠেকতাছে। তাহলে দাও। একজন ডাক্তার খবর দিয়ে আনি আফা, আপনি একলা একলা থাকতে পারবেন? ডাক্তার লাগবে না, বাবার আসার সময় হয়ে গেছে, 3:30 বাজে। মুনার মা ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে অনেকক্ষণ ঝাঁকিয়ে নুহাসের কাছে নিয়ে এলো। বগলে থামটার দেন আফা, জ্বরটা দেহি। জ্বর তো তুমি দেখতে পারো না, আমিও পারি না, আপনি দেন দেহি। নুহাস থার্মোমিটার দিল। জ্বর বোধহয় আরো বাড়ছে। কানের কাছে কেমন ভোঁ ভোঁ শব্দ হচ্ছে। জ্বর খুব বেড়ে গেলে এমন শব্দ হয়। নুহাস তার বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। তার বাবা 4টার ভেতর চলে আসবেন, 5টার সময় নুহাসকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, এরকম কথা হয়ে আছে। মা রোজ 5টার মধ্যে চলে আসেন। 4টার সময় তার অফিস শেষ হয়, বাসায় আসতে আসতে বাজে 5টা। আজ মার আসতে দেরি হবে, কারণ অফিসের শেষে তিনি তার অফিসের এক কলিগের বাড়িতে যাবেন। রাতে সেই বাড়িতে তার খাওয়ার দাওয়াত।
কলিগ কি জিনিস নুহাস জানে না। মাকে জিজ্ঞেস করে জেনেছে। মা বলেছেন কলিগ হলো সহকর্মী, একসঙ্গে যারা কাজ করে তারা সবাই কলিগ। নুহাস বলেছে, তাহলে ভিখারিরা সবাই কলিগ, তাই না মা? উদ্ভট কথা বলবে না নুহাস। উদ্ভট কথাবার্তা তুমি তোমার বাবার সঙ্গে বলো, কিংবা তোমার ছোট চাচার সঙ্গে বলবে, আমার সঙ্গে না। ভিখিরি হচ্ছে ভিখিরি, ওরা কাজ করে না। মাকে নুহাস অসম্ভব ভালোবাসে। রেগে যখন মা তর্ক করেন তখন মাকে তার সবচেয়ে বেশি ভালো লাগে। এমনিতেই মা খুব ফর্সা, রেগে গেলে গাল লাল টুকটুকে হয়ে যায়। তখন মাকে যা সুন্দর লাগে। বাবা রাগলে কেমন লাগে নুহাস জানে না, কারণ বাবাকে সে কখনো রাগতে দেখেনি। মা যখন খুব রেগে বাবার সঙ্গে তর্ক করেন তখনও বাবা হাসেন। হাসতে হাসতে বলেন, কোনো লাভ নেই রেবেকা, তুমি আমাকে রাগাতে পারবে না। তুমি যত ইচ্ছা হইচই করো, চেঁচামেচি করো, আমি শুধু মিটিমিটি হাসব। চেষ্টা করে দেখো, যদি সত্যি কোনোদিন রাগাতে পারো তাহলে নগদ 500 টাকা পাবে। নগদ 500 টাকা দেব, সব চকচকে 10 টাকার নোট। নুহাসের খুব ইচ্ছে করে বাবাকে রাগিয়ে চকচকে 10 টাকার নোটে নগদ 500 টাকা নিয়ে নেয়। টাকাটা পেলে সে হরলিক্সের কৌটায় রেখে দিত। কিন্তু বাবাকে রাগানো আসলেই মুশকিল। বুয়া একবার বাবার হাত ঘড়ি টেবিল থেকে ফেলে ভেঙে ফেলল। বাবা সেই ভাঙা ঘড়ির দিকে তাকিয়ে হেসে ফেললেন। মা রাগী গলায় বললেন, তুমি হাসছো কেন? দামি ঘড়ি ভেঙে ফেলেছে, এর মধ্যে হাসির এলিমেন্ট কি আছে? আছে, হাসির একটা এলিমেন্ট এর মধ্যেও আছে। বলো আমাকে, আমি জানতে চাই হাসির এলিমেন্টটা কি। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, ঘন্টার এবং মিনিটের কাঁটা ঠিক 12টায়, অর্থাৎ ঘড়িরও 12টা বেজেছে। বাবা শব্দ করে হাসতে লাগলো। ভাবটা এরকম যেন এমন মজার ব্যাপার তার জীবনে আর ঘটেনি। 6টা বেজে গেছে। নুহাসের বাবা সিটি কলেজের ইতিহাসের লেকচারার মিনহাজউদ্দিন এখনো ফেরেনি। মোনার মা মোড়ের ডিসপেন্সারি থেকে এক ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তার সাহেব জ্বর দেখলেন, গম্ভীর গলায় বললেন, 103.5। 0.5 ব্যাপারটা কি নুহাস বুঝতে পারছে না। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে জিজ্ঞেস করলেই উনি রেগে যাবেন। কিছু কিছু মানুষ আছে প্রশ্ন করলেই রেগে যান। ডাক্তার সাহেবকে সেরকম মনে হচ্ছে। তাছাড়া উনি এমনিতেই রেগে আছেন। রাগী রাগী গলায় বললেন, এমন অসুস্থ বাচ্চা ফেলে বাবা মা দুজনেই চলে গেলেন, এটা কেমন কথা? নুহাসের ইচ্ছে করছিল বলে, ওনারা যখন যান তখন আমার অসুখ ছিল না, কিন্তু সে কিছু বলল না। ডাক্তার সাহেব যখন বললেন, এখন কেমন লাগছে খুকি? সে বলল, ভালো লাগছে। আসলে তার ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল। তবু সে মিথ্যে করে বলল, ভালো লাগছে। মিথ্যা বলাটা ঠিক হয়নি, মিথ্যা বলে পাপ হয়। তবে ছোট চাচা বলেছেন, সব মিথ্যায় পাপ হয় না। কিছু কিছু মিথ্যা আছে যেগুলো শুনলে মানুষ খুশি হয়। এইসব মিথ্যায় পাপ হয় না, বরং খানিকটা পুণ্য হয়। ডাক্তার সাহেব গম্ভীর মুখে বললেন, জ্বর কমানোর জন্য ওষুধ দিয়ে গেলাম, সিরাপ 3 চামচ এখন খাও, 6 ঘন্টা পর আবার 3 চামচ খাবে। জি আচ্ছা। মাথায় পানি ঢালতে হবে আর গা স্পঞ্জ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জ্বর 100 না হয়েছে ততক্ষণ পর্যন্ত মাথায় পানি ঢালতে হবে। নুহাস বলল, আপনার ভিজিট কত ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব চমকে উঠে বললেন, কেন? আমার কাছে টাকা আছে, হরলিক্সের কোটায় আছে। বাইরের কলে গেলে 100 টাকা ভিজিট নেই, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কমও নেই। তোমার ক্ষেত্রে কম নেব। কত? 1 টাকা দাও। পুরনো ময়লা নোট না, ঝকঝকে নোট দাও। নুহাস 1 টাকার একটা নোট বের করল। ডাক্তার সাহেব হেসে ফেললেন।
হাসতে হাসতে টাকাটা মানিব্যাগে রাখলেন। আশ্চর্য, এত গম্ভীর মানুষ এত সুন্দর করে হেসে ফেলল। তাহলে আজ দিনে নুহাশ কজনকে হাসাতে পারল? দুজনকে, আরও একজন বাকি রয়েছে। ডাক্তার সাহেব বললেন, খুকি, আমি এখন যাচ্ছি। যা করতে বলেছি করবে, আর রাত 10টার ভেতর যদি তোমার বাবা মা কেউ না আসেন আমাকে খবর দেবে। খবর পেয়ে আপনি কি করবেন? কি করব বুঝতে পারছি না। খুব খারাপ কিছু করে বসতে পারি। আমি আবার ভয়ঙ্কর রাগী মানুষ। কাজের মেয়েটা গেল কোথায়? তাকে বললাম মাথায় পানি ঢালতে, সে করছে কি? এইবারে সবাই দেখে খুব ঢিলাঢালা। এসব তো সহ্য করা যাবে না। ওর নাম কি? ওর নাম আমি জানি না, ওকে সবাই মুনার মা ডাকে। মোনাস মাদার? ভাগ্য ভালো সে আমার বাড়িতে চাকরি করছে না। আমার বাড়িতে চাকরি করলে এতক্ষণের চাকরি নট হয়ে যেত। মোনার মা চায়ের কাপ ট্রেতে সাজিয়ে ঢুকল। সে ডাক্তার সাহেবের জন্য এতক্ষণ চা বানাচ্ছিল। ডাক্তার সাহেব বিরক্ত মুখ নিয়ে বললেন, তোমাকে বলা হয়েছে রোগীর মাথায় পানি ঢালতে, তুমি বানাচ্ছ চা? তুমি নিতান্ত ভাগ্যবতী যে আমার বাড়িতে চাকরি করছো না। আমার বাড়িতে চাকরি করলে এতক্ষণে তোমার চাকরি নট হয়ে যেত। চাটাও তো ভালো হয়নি, ঠান্ডা হয়ে আছে। এখনো চা বানাতে শেখোনি? তাহলে এতদিনে কি শিখেছ? ডাক্তার সাহেব এক চুমুকে চা শেষ করে উঠে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, রাত 10টার মধ্যে এই মেয়ের বাবা মা না ফিরলে তুমি এক দৌড়ে আমাকে খবর দেবে। আমি রাত 11টা পর্যন্ত চেম্বারে থাকি, মনে থাকবে? জি, থাকবো। এখন আর দেরি করো না, পানি ঢালা শুরু করো। খুকি, আমি যাচ্ছি। নুহাশ খুব উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে লাগলো। যা রাগী ডাক্তার! বাবা মা রাত 10টার মধ্যে না এলে তাকে খবর দিতে হবে। তিনি এসে বাবা মার সঙ্গে হয়তো একটা ঝগড়াই বাঁধিয়ে বসবেন। নুহাশের মা রেবেকা 11টা বাজার ঠিক 5 মিনিট আগে বাসায় ফিরল। অসুস্থ মেয়েকে ফেলে এতক্ষণ বাইরে থাকতে তার নিজেরই খারাপ লাগছিল। বাধ্য হয়ে থাকতে হয়েছে। ভদ্রলোক খাবারই দিয়েছেন 10টার পর। রেবেকা সবসময় ঘরে ঢুকে কিছুক্ষণ মোনার মার সঙ্গে ঝগড়া করে। কেন ঘর পরিষ্কার হয়নি, কেন আলনা অগোছালো, মেঝেতে ধুলো কেন, চায়ের কাপটা কাত হয়ে আছে কেন, চেয়ারের উপর ভেজা তোয়ালে কেন। আজ রেবেকা ঝগড়া করল না। নুহাশের খুব জ্বর এসেছিল শুনে চুপ করে গেল। নুহাশের ঘরে ঢুকে তার কপালে হাত রাখল। নুহাশ জেগেই ছিল, কিন্তু ভান করল যেন সে ঘুমিয়ে পড়েছে। কই, জ্বর তো নাই। মোনার মা বলল, এখন কমছে, মাথাত পানি ঢালছি, তারপরে ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন। ডাক্তার ওষুধ দিয়েছেন মানে? ডাক্তার পেলে কোথায়? আমি খবর দিয়ে আনছি আম্মা, পাড়ার ডাক্তার। আলগা মাতব্বরি করো কেন মোনার মা? তোমাকে আলগা মাতব্বরি কে করতে বলেছে? জ্বর খুব বেশি ছিল আম্মা। পানির মতো ঠান্ডা গা, বলে জ্বর বেশি ছিল। কাকে না কাকে ডেকে এনে নিয়ে এসেছে। আমি লক্ষবার বলেছি আমরা বাসায় না থাকলে কোনো বাইরের লোক যেন ঘরে না ঢুকে। তোমাকে এই কথা অসংখ্যবার বলা হয়নি? যে আম্মা বলেছেন, আফার জ্বর দেখে আমার মাথা আওলায় গেছে। চট করে মাথা আওলানো ভালো না। বড় ডাক্তার নুহাশের চিকিৎসা করছেন, মাঝখান থেকে অন্য একজন এসে কি না কি ওষুধ দিয়েছে। ওষুধ ভালো দিছে আম্মা, খাওয়ানোর পরে পরে জ্বর কমতির দিকে। আমার সামনে থেকে যাও তো মুনার মা, মুখে মুখে কথা বলবে না। নুহাশের বাবা আসেনি? জানা। কোনো খবর পাঠায়নি? জানা। রেবেকার মুখ পাথরের মতো হয়ে গেল। গলার স্বর হলো হিমশীতল। নুহাশের মনে হলো আজ রাতে বাবা মার মধ্যে ভয়ঙ্কর একটা ঝগড়া হবে। পৃথিবীর শ্রেষ্ঠ ঝগড়াটা আজ তাদের বাসায় হবে। অবশ্যই বাবা কিছুই বলবেন না, চুপ করে শুনবেন। মাঝে মধ্যে দু একটা হাসির কথা বলে মাকে হাসাবার চেষ্টা করবেন। বাবার জন্য নুহাশের খুব খারাপ লাগতে শুরু করল। মিনহাজউদ্দিন এক হাতে 2টা আনারস ঝুলিয়ে
রাত 11:30টায় শীষ দিতে দিতে বাসায় ফিরল। রেবেকা যে কাপড় পরে বাইরে গিয়েছিল সেই কাপড় এখনো বদলায়নি, হাত মুখ ধোয়নি, চোখ মুখ কঠিন করে বসে আছে সে, স্বামীর জন্য অপেক্ষা করছে। কলিং বেল বাজতেই সে নিজেই দরজা খুলে দিল। মিনহাজ আনন্দিত গলায় বলল, ওরে বাপরে, আজ দেখি তোমাকে পরীর মতো লাগছে। সবুজ শাড়িটা তো আগে কখনো দেখিনি, খুব সুন্দর। রেবেকা কিছু বলল না। মিনহাজ আনারস দুটি রাখতে রাখতে বলল, আসল জলডুবি, মধুর চেয়ে 11 গুণ মিষ্টি হবে। এই আনারস খাবার পর রসগোল্লা খেলে পানসে লাগবে। রেবেকা বলল, তোমার সঙ্গে কথা আছে, বসো এখানে। মিনহাজ হাসি মুখে বলল, কথা বলার ভঙ্গি দেখে তো মনে হচ্ছে ঝগড়া করবে। দূরবর্তী বিপদ সংকেত পাচ্ছি। রসিকতা করবে না, আমার সামনে বসো, আমি কি বলছি মন দিয়ে শোনো। যা বলার দয়া করে 8 ঘন্টা পরে বলো। 8 ঘন্টা পরে বললে কি হবে জানো? এখন বাজে 11:30। 8 ঘন্টা পর 12টা বাজবে, নতুন দিন শুরু হবে, এবং আমি বলতে পারবো যে একটা পুরো দিন আমরা ঝগড়া ছাড়া পার করেছি। নুহাসকে আজ বিকেলে 5টায় ডাক্তারের কাছে নিয়ে যাবার কথা ছিল না? হ্যাঁ ছিল। নিয়ে গিয়েছিলে? মনে হয় নিয়ে যায়নি। কেন? বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছ না? নুহাসকে ডাক্তারের কাছে না নিয়ে যাবার কারণ বলার সঙ্গে সঙ্গে তুমি খুব লজ্জা পাবে, এর জন্য বলতে চাচ্ছি না। কারণটা বলো। রেবেকা, না বললেই ভালো হয়। যদি বলি তাহলে তোমার খুব খারাপ লাগবে। এই ভেবে খারাপ লাগবে যে কেন সব না জেনেই রাগ করলাম। যাই হোক, জানতে চাচ্ছ যখন বলি, আমি বদরুলের মাকে দেখতে গিয়েছিলাম। তোমাকে তো আগেই বলা হয়েছে, বদরুলের মা গত 1 মাস ধরে মরার চেষ্টা করছেন, পারছেন না। আজরাইল এর মধ্যে 4-5 বার এসে মুখ বেজার করে ফিরে গেছে। আজরাইলের মতো ক্ষমতাধর একজন ফেরেশতাকে যদি 90 বছরের একজন বৃদ্ধ নেবার জন্য এসে এতবার আসতে যেতে হয়, তাহলে তুমি আসল কথা বলো। রসিকতা ভালো লাগছে না। ও আচ্ছা, আসল কথা। আসল কথা হলো, আমার যাবার কথা ছিল 5টায়। আমি ঠিক 4:30টার সময় বললাম, বদরুল দোস্ত আমি উঠি, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বদরুল বলল, কোন ডাক্তার? আমি বললাম, চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার রহমান। বদরুল বলল, টেলিফোন করে যা, নয়তো 2-3 ঘন্টা বসে থাকতে হবে। ব্যাটার কাছে রোজ 200-300 রোগী যায়। আমি টেলিফোন করলাম। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলল, আজ ডাক্তার আসবেন না, তার কি যেন জরুরি কাজ পড়েছে মেডিকেল অ্যাসোসিয়েশনে। কাজে আমি নুহাসকে নিয়ে যাইনি। তারপরেও অবশ্যই দেরি করে আসার জন্য তুমি আমার উপর রাগ করতেই পারো। এখন দয়া করে আমাকে ভাত দাও, খিদেয় প্রাণ যাচ্ছে। রেবেকা উঠে চলে গেল। মিনহাজ ঢুকল নুহাসের ঘরে। পাঞ্জাবি খুলতে খুলতে বলল, নুহাস মামুনি, তুমি যে ঘুমের ভান করে পড়ে আছো তা আমি বুঝতে পারছি। দয়া করে চোখ মেলে তাকাও এবং ছোট্ট একটা হাসি দাও। নুহাস বাবার দিকে তাকিয়ে হাসল। মিনহাজ গলার স্বর নিচু করে বলল, সমূহ বিপদ থেকে বাঁচার জন্য তোমার মার কাছে মিথ্যে কথা বলেছি। তুমি টেলিফোন করনি বাবা? টেলিফোন কোত্থেকে করব? আমি কি ওই ব্যাটার টেলিফোন নাম্বার জানি নাকি? ডাক্তারের ব্যাপারটা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। এখন কেন জানি আমার আশঙ্কাটা হচ্ছে মিথ্যাটা ধরা পড়ে যাবে। কাল যদি তোর মা ডাক্তারের কাছে চলে যেতে চায় তাহলে সমস্যা হবে। তুমি আমাকে নিয়ে যাও। আমিই তো নিয়ে যাব। তোর মাকে কোনো মতেই ডাক্তারের কাছে যেতে দেওয়া যাবে না। মিনহাজ ভাত খেতে খেতে বলল, ডাক্তার সাহেবের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। কাল 6টার সময় আমি নুহাসকে নিয়ে যাব। এই ব্যাপারে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমার উপর ছেড়ে দাও। রেবেকা বলল, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। ঝগড়া করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ডাক্তার রহমানের সঙ্গে তুমি টেলিফোনে কোনো কথা বলনি। আমি বলেছিলাম, নুহাসের কি হয়েছে জানার জন্য টেলিফোন করেছিলাম। উনি বললেন তুমি নুহাসকে নিয়ে যাওনি।
মিনহাজ অন্যদিকে তাকে কাঁচামরিচে কামড় দিল। রেবেকা বলল, কোথায় গিয়েছিলে? জ্যোৎস্না দেখতে গিয়েছিলাম। জ্যোৎস্না দেখতে? বদরুল বলল, আজ পূর্ণিমা আছে, চলো শালবনে গিয়ে পূর্ণিমা দেখে আসি। ও একটা জিপও জোগাড় করেছিল। পূর্ণিমা দেখেছ? ভালো লেগেছে? খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো। দেখার মতো দৃশ্য। অরণ্যের সঙ্গে জ্যোৎস্নার খুব ভালো সম্পর্ক আছে। আমাদের উচিত পূর্ণিমার রাতগুলো বনে কাটানো। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। রেবেকা দীর্ঘশ্বাস ফেলে বলল, পূর্ণিমা দেখতে তোমার আর অসুবিধা করব না। তুমি মনের সমস্ত মাধুরী মিশিয়ে পূর্ণিমা দেখতে পারো। হাঁ করে সারা রাত চাঁদের দিকে তাকিয়ে থাকতে পারবে, কারণ আমি তোমার সঙ্গে বাস করব না। তার মানে? তুমি থাকবে তোমার পূর্ণিমা নিয়ে, তোমার বন্ধু বান্ধব নিয়ে, আমি থাকবো নুহাসকে নিয়ে। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে না পারার তো কিছু নেই। আমি যা বলেছি সহজ বাংলায় বলেছি। রেবেকা উঠে চলে গেল। মিনহাজ মনের ভুলে কচ করে একটা আস্ত কাঁচামরিচ চিবিয়ে ফেলল। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা নুহাস এবং আলাদ্দিনের আশ্চর্য চেরাগ গল্পের প্রথম পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।